Hello everybody, welcome back to our spoken English classes. First of all, I apologize to all of you because I could not make videos for a long time for some of my personal problems. ঠিক আছে, সবাইকে প্রথমেই স্বাগত জানাই। আর প্রথমে একটা কথা বলি যে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিই। কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে একটা দীর্ঘ সময় প্রায় 2-2.5 মাস হবে আমি বিশেষ কিছু কারণে ব্যক্তিগত কিছু কারণের জন্য সমস্যার কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি। ঠিক আছে, ইউটিউবে দেওয়ার জন্য আমরা যে 30 দিনের যে একটা বেসিক স্পোকেন ইংলিশ শেখার যে একটা ক্লাস করছিলাম তার মধ্যে একটা বিরাট বড়, অনেকেই সেটা ফলো করছিলে তোমরা, তার মধ্যে একটা বিরাট বড় ব্যাঘাত ঘটে গেল। এটা 2-2.5 মাস ধরে আমি করতে পারিনি, সমস্যা হচ্ছিলো। আমার কিছু টেকনিক্যাল প্রবলেমও ছিল, কারণ আমি আগেও বলেছি যে আমি মোবাইল থেকে শ্যুট করি, তো মোবাইলে আমার সাউন্ড রেকর্ড করা যাচ্ছিল না। মোবাইলে আমি যে এই ল্যাব দিয়ে যে সাউন্ড রেকর্ড করবো সেটা তো সমস্যা হচ্ছিলো খুব। তো যাই হোক, এখন সেটা মোটামুটি ঠিক করা গেছে। বিষয়টা হচ্ছে, এবার তার মধ্যে একটা কথা বলি যে এই যে 2-2.5 মাস ধরে গ্যাপ থাকার ফলে কী হয়েছে, আর আমি লাস্ট ভিডিওটা করেছিলাম, করেছিলাম ওই যে লেট অ্যালন দিয়ে ভিডিও, সেটা কীভাবে প্রয়োগ করা হয় স্পোকেন ইংলিশের মধ্যে, তো সেটা আমি লাস্ট ভিডিও করেছিলাম। তার মাঝখানে তো এতদিন ধরে বন্ধ হয়ে গেল, সেই জন্য সবার কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিই। বিষয়টা সবাই যারা এটা ফলো করছিলে, জিনিসগুলো দেখে শেখার চেষ্টা করছিল, সেখানে একটা বড় ব্যাঘাত ঘটে গেছে। বিষয়টা হচ্ছে যে 2-2.5 মাস ধরে গ্যাপ থাকার ফলে প্রচুর রিকোয়েস্টেশন জমা হয়ে আছে। অনেকেই অনেক কিছু ব্যাখ্যা করার, যে এটা কিভাবে হয়, কিভাবে স্পোকেন ইংলিশে প্রয়োগ হয়, এগুলো জানতে চেয়েছো। অনেকেই মেসেজ করে রেখেছে, হোয়াটসঅ্যাপে আছে, তারপর ইউটিউবের যে ভিডিওগুলো তার মধ্যেও কমেন্ট সেকশানে রয়েছে দেখছি। বিষয়টা হচ্ছে যে এবার আমি একটা একটা করে সেই জিনিসগুলো এবার আজকে থেকে ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো, আবার কন্টিনিউ হবে এখন। আর প্রত্যেকটা জিনিস একটা একটা করে যেমন রিকুয়েশন করা আছে তেমন একটা একটা করে আমি ব্যাপারগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা একটা কথা। দ্বিতীয় কথা, সব যে আমি জানি তাও তো নয়, যেগুলো আমি জানি না সেগুলো আমি জেনে নিয়ে আরও পড়াশোনা করে ভালো করে নিজে বুঝে জেনে তারপর সেগুলো বোঝানোর চেষ্টা করব। তা আজকে আমাদের যে আলোচনার বিষয়টা, এটা দেখলাম একজন ওই ইউটিউবের যে ভিডিওগুলো তার মধ্যে কমেন্টে একজন এটা লিখে রেখে দিয়েছে যে অ্যামিজার প্লাস ইয়েট কখন প্রয়োগ করা হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। শুধু অ্যামিজার ইয়েট নয়, হ্যাভ হ্যাজের পরেও ইয়েটের প্রয়োগ হয়, ওয়াজারের পরেও ইয়েটের প্রয়োগ হয়, আবার হ্যাডের পরেও ইয়েটের প্রয়োগ হয়। তো অ্যামিজার প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে অ্যামিজার সাথে হ্যাভ হ্যাজ দিয়ে ইয়েটের প্রয়োগ হয়। আর অতীতকালে ওয়াজয়ারের সাথে ইয়েট অথবা হ্যাডের সাথে ইয়েটের ব্যবহার হয়। জিনিসটা এবার বলি কেন হয় বা কীভাবে প্রয়োগ করা হয়। এই যে অ্যামিজার, তারপরে ইয়েটের প্রয়োগ জানতে গেলে আগে অ্যামিজারের পর টু এর প্রয়োগটা জানতে হবে। দেখবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রেও হয়, আমরা লেখার ক্ষেত্রে যখন পড়ি তখন অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব দেখা যায় এম, ইজ, আর, তারপরে টু এর প্রয়োগ, এম টু, ইজ টু, আর টু, বা হ্যাভ টু, হ্যাজ টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড টু, এই জিনিসগুলো প্রয়োগ করা হয়। সেইটা আগে জানতে হবে। টু এর প্রয়োগটা না জানলে ইয়েটের প্রয়োগটা জানতে পারবে না। টু এর প্রয়োগটা কী হয়, ধরো আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। কোনো কাজ আমাকে করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা এম টু, ইজ টু, আর টু প্রয়োগ করি। আমাকে করতে হবে আই অ্যাম টু ডু, তাকে করতে হবে হি হ্যাজ টু ডু অথবা সি হ্যাজ টু ডু, তাদেরকে করতে হবে দে হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে ইউ হ্যাভ টু ডু, এরকমভাবে ব্যবহার করা হয়। এবার আমি বাংলাটা লিখছি না, বাংলা উদাহরণটা আমি ইংরাজি দিয়ে, বাংলাটা মুখে বলে ইংরাজিটা লিখে বোঝানোর চেষ্টা করছি। ধরো যদি বলা হয় যে ডিনারের আগেই আমাকে আমার হোমওয়ার্কটা শেষ করতে হবে, ডিনারের আগেই আমাকে হোমওয়ার্কটা শেষ করতে হবে, এই ধরনের বাক্য যখন আমরা বলি তখন আমরা বলি আই অ্যাম টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। কী লিখি এটা, যখন আমরা বলি যে ডিনারের আগে আমাকে আমার হোমওয়ার্কটা শেষ করতে হবে, তাহলে আই অ্যাম টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। এটাকে কিভাবে বলতে পারি, এটাকে কিন্তু হ্যাভ টুও বলতে পারি, কিন্তু সেটার একটা আলাদা ব্যাখ্যা আছে, সেটা বলি। তো জিনিসটা কোনটা খেয়াল রাখতে হয়, টু এর পরে সবসময় ভার্বের V1 ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা বসে। টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর একটা জিনিস জানবে, বাংলায় যে ক্রিয়াপদ, বাংলা ক্রিয়াপদের সাথে তে যুক্ত থাকে। যখন এই টু আমরা বসাই তখন বাংলা ক্রিয়াপদের সাথে তে যুক্ত থাকে, যেমন করতে টু ডু, খেতে টু ইট, যেতে টু গো, শেষ করতে টু ফিনিশ, কমপ্লিট করতে টু কমপ্লিট,
এই ধরনের মানে আমরা টু লিখি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি, এটাকে বলা হয় ইনফাইনাইট ভার্ব। এবার যারা ইনফাইনাইট ভার্ব সম্বন্ধে জানো না তাদের জন্য বলি, ইনফাইনাইট ভার্ব নিয়ে আলাদা ভিডিও আমার করা আছে আগে, আমি সেই ভিডিওটার মানে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যাদের প্রয়োজন পড়বে। আর যারা ওটা জানো তারা তো জানোই যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ভার্ব বসে এবং সেটা মানে বাংলা ক্রিয়াপদের সাথে তে যুক্ত থাকে। যেমন শেষ করতে, আমাকে ডিনারের আগে আমার হোমওয়ার্কটা শেষ করতে হবে, করতে হবে, তাহলে আই অ্যাম টু ফিনিশ, আই অ্যাম টু ফিনিশ এই কথাটাকে আই হ্যাভ টু দিয়েও বলা হয়, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। দেখো, আমাকে হোমওয়ার্ক ডিনারের আগে কাজটা শেষ করতে হবে, তার মানে এটা হচ্ছে আমার পরিকল্পনা, এটা হচ্ছে আমার কিন্তু কাজটা সম্বন্ধে পরিকল্পনা। এবার যদি বলি তোমাকে হোমওয়ার্কের আগে কাজটা শেষ করতে হবে, তোমাকে হোমওয়ার্কের আগে কাজটা শেষ করতে হবে, তোমার ডিনারের আগে তোমার হোমওয়ার্কটা শেষ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু কথাটা বসা উচিত। কারণ অ্যাম টু আর হ্যাভ টু এর মধ্যে পার্থক্য কী? ধরো এখানে যদি বলি, এটা মুছে দিই, এখানে যদি বলি তোমাকে ডিনারের আগে হোমওয়ার্কটা শেষ করতে হবে, তাহলে হবে ইউ হ্যাভ টু ফিনিশ ইয়োর হোমওয়ার্ক বিফোর ডিনার। তাহলে তোমাকে শেষ করতে হবে ইউ হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ডিনার, আর আমাকে শেষ করতে হবে যে ডিনারের আগে আমার হোমওয়ার্কটা শেষ করতে হবে, আই অ্যাম টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। দুটোর মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে এইটা পরিকল্পনা, এটা সাধারণত পরিকল্পনা করার ক্ষেত্রে বোঝায়, এটা সাধারণত পরিকল্পনা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি পরিকল্পনা। আর এটা কোথায় ব্যবহার করি? এটা সাধারণত আমরা ব্যবহার করি বাধ্য অর্থে, এটা সাধারণত আমরা ব্যবহার করি বাধ্য অর্থে। কিন্তু এটা হচ্ছে একটা সূক্ষ্ম পার্থক্য, মানে এম টু, ইজ টু, আর টু যখন করা হয় তখন ব্যক্তি নিজে পরিকল্পনা করে কাজটা করার জন্য, সেই অর্থে ব্যবহার করা হয়। আর যখন হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করা হয় তখন কিছুটা বাধ্য অর্থে, মানে তাকে করতে হবে, মানে সেটা করতে বাধ্য, সেই অর্থে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই যে সূক্ষ্ম পার্থক্যটা সেটা আর মানা হয় না। সেটা না মেনে কী করা হয়, এখানেও কিন্তু হ্যাভ টু লিখে দেওয়া হয় বা বলা হয়, এখানেও হ্যাভ টু বলা হয়, বা এখানেও কি হয়, আর টু ব্যবহার করা হয়। বুঝতে পারলাম কথাটা? কিন্তু অ্যাকচুয়ালি এর সূক্ষ্ম পার্থক্য আছে। যখন আমরা অ্যাম টু বলি, আই অ্যাম টু মানে আমাকে করতে হবে, আই অ্যাম টু ফিনিশ, আমাকে কাজটা করতে হবে, শেষ করতে হবে, আই অ্যাম টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমাকে আমার হোমওয়ার্কটা শেষ করতে হবে, ওটা হচ্ছে আমার নিজের পরিকল্পনা। আর ইউ হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক মানে তোমাকে হোমওয়ার্কটা শেষ করতে হবে, এটা কিছুটা বাধ্য অর্থে ব্যবহার করা হয়। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু দুটোই প্রয়োগ করা হয়, এই অ্যাম টুর বদলে হ্যাভ টু বলে দেওয়া হয়, আবার হ্যাভ টু এর বদলে আর টু, ইজ টু, অ্যাম টু এগুলোও বলে দেওয়া হয়। বিষয়টা বোঝা গেল? এটা হলো টু এর প্রয়োগ, অ্যাম, ইজ, আর অথবা হ্যাভ, হ্যাজ, এরপরে যে টু এর প্রয়োগটা হয়। এবার দেখো, এবার যদি বলা হয়, এবার বুঝতে পারবে ইয়ের টুটা, এটা মুছে দিই। এবার ইয়ের টুর প্রয়োগটা বলি, যে ইয়ের টুটা কীভাবে হয়। ইয়ের টুটা ব্যবহার করা হয় যে অ্যাম, ইজ, আরের পর ইয়েট এবং তারপর একটা টু দেওয়া হয়। এই ইয়ের টুটা ব্যবহার করা হয় যখন আমাদের কিছু কাজ করতে বাকি আছে। যেমন ধরো, আমার এখনও হোমওয়ার্কটা শেষ করতে বাকি আছে, দেখো শেষ করতে একটা তে যুক্ত আছে, তার মানে টু দিতে হবে আমাকে। তাহলে আমার হোমওয়ার্কটা শেষ করতে বাকি আছে, তাহলে কী হবে, আই অ্যাম ইয়েট টু। যখন কোনো কাজ বাকি থেকে যায় তখন সেখানে আমরা ইয়েট টু ব্যবহার করি, আই অ্যাম ইয়েট টু ফিনিশ মাই হোমওয়ার্ক। হলো? এবার এটাকে যদি বলি তোমার হোমওয়ার্কটা শেষ করতে বাকি আছে, তাহলে কী হবে, ইউ আর ইয়েট টু ফিনিশ ইউর হোমওয়ার্ক, ঘেমে স্নান করে ফেললাম। তো আই অ্যাম ইয়েট টু ফিনিশ মাই হোমওয়ার্ক মানে আমার হোমওয়ার্কটা শেষ করতে বাকি আছে। এবার যদি বলি তোমার হোমওয়ার্কটা শেষ করতে বাকি আছে, তাহলে কী হবে, ইউ আর ইয়েট টু, তারপর যা আছে এটা ইয়োর হবে, এরকম হবে, ইউ আর ইয়েট টু ফিনিশ ইউর হোমওয়ার্ক মানে তোমার হোমওয়ার্কটা শেষ করতে এখনও বাকি আছে। অনেক সময় হয় না, আমরা দেখা গেল বাড়ির ছোটরা খেলতে যেতে চাইছে, তখন আমরা বলি তোমার কিন্তু হোমওয়ার্কটা এখনও করতে বাকি আছে, তখন কি হবে, তখন আমরা বলবো ইউ আর ইয়েট টু ফিনিশ ইউর হোমওয়ার্ক টিল নাও, তোমার এখনও কিন্তু হোমওয়ার্কটা করতে বাকি আছে। তো এই ক্ষেত্রে কি হয়, এই যে অ্যাম ইয়েট টু, আর ইয়েট টু, এখানে আমরা হ্যাভ ইয়েট টুও ব্যবহার করতে পারি।
এটাই দুটো জায়গাতে আমরা হ্যাভ ইয়েট টু ব্যবহার করতে পারি। এটা এখন স্পোকেন ইংলিশে খুব শোনা যায়, এখন স্পোকেন ইংলিশে খুব শোনা যায় এই কথাগুলো। ওই একটা কথা বলি যে স্পোকেন ইংলিশ শেখার একটা সহজ তিনটে পদ্ধতি, একটা হচ্ছে নিজে প্র্যাকটিস, দ্বিতীয় হচ্ছে কনভারসেশন শোনা, ইজি কনভারসেশন যেগুলো যেগুলো খুব বোঝা যায়, কনভারসেশন শোনা এবং ছোটোদের ইংরেজি গল্পের বই পড়া। তাহলেই আস্তে 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 আমাদের কি আমাদের প্রোগ্রেস হয়, আমাদের যে বলার যে ব্যাপারটা মানে ওয়ার্ডের যোগান, আমাদের ওয়ার্ডের সাপ্লাই থাকে না বলে আমরা বলতে পারি না, কথা বলতে পারি না। ওয়ার্ডের যোগানগুলো কনভারসেশন শুনতে হয়, নিজে বাক্য শ্যাডো প্র্যাকটিস করতে হয়, আর হচ্ছে বা ছোটোদের বই করতে হয়। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম, যখন কোনো কাজ বাকি আছে বোঝায়, বাকি আছে করতে বাকি আছে, তখন সেখানে আমরা লিখি অ্যাম ইয়েট টু, ইজ ইয়েট টু, আর ইয়েট টু, এবং সেগুলোকেই হ্যাভ ইয়েট টু, হ্যাজ ইয়েট টুও বলা যায়। হলো এই হলো ইয়েট টুর প্রয়োগ বর্তমান টেন্সে, বর্তমান বা একদম নিকট ভবিষ্যতে যেগুলো মানে রিসেন্ট ফিউচার যেগুলো, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এবার দেখি যে ওয়াজ টু আর ওয়ার টু, আর ওয়াজ ইয়েট টু আর ওয়ার ইয়েট টু ব্যবহার কোথায় হয়। তাহলে আমার ধরো আমার কাজটা আমাকে করতে হবে, তাহলে কী বললাম, আই অ্যাম টু বা আই হ্যাভ টু। এবার ধরো যদি বলি কাজটা আমাকে করতে হলো বা কাজটা আমাকে করতে হয়েছিল, আমাকে ডিনারের আগে আমার হোমওয়ার্কটা শেষ করতে হলো, তাহলে কী হবে, আই ওয়াজ টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। আই ওয়াজ টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার মানে আমাকে ডিনারের আগে আমার হোমওয়ার্কটা শেষ করতে হলো বা শেষ করতে হয়েছিল। এটাকেই কিন্তু আমরা হ্যাড টু বলে দিতে পারি, হলো এটাকেই আমরা হ্যাড টু বলতে পারি। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে দেখবে দুটোই চলে এখন, এটাও বলে আবার হ্যাড টুটাও বলে। এতে কোনো মানে যে সূক্ষ্ম যে পার্থক্যটা আছে সেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অতটা মান্যতা দেওয়া হয় না। তাহলে আই ওয়াজ টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, আমাকে আমার ডিনারের আগে কাজটা শেষ করতে হলো। এবার ধরো হ্যাঁ, এবার যেটা যদি অন্য কাউকে লিখতাম তাহলে কী হতো, ধরো তোমাকে কাজটা শেষ করতে হলো, তাহলে কী হবে, ইউ ওয়ার টু ফিনিশ, তোমাকে শেষ করতে হলো কেন। এবারে ধরো বাক্যটা যা আছে সেটা লিখবো। এই যে তোমাকে শেষ করতে হলো কেন, আই এর সাথে ওয়াজ বসে, ইউ এর সাথে ধরো ওয়াজ বসে না, তাহলে ইউ এর সাথে ওয়ার বসে, কিন্তু এখানেও কিন্তু হ্যাড টু বলে দেওয়া যেত, কারণ ব্যক্তি বিশেষে মানে পার্সন ওয়াইজে কী হয়, অ্যাকর্ডিং টু পার্সন আমাদের ওয়াজ ওয়ারটা চেঞ্জ হয়, কিন্তু হ্যাড তো একটাই, হ্যাডের তো আর কোনো ব্যাপার নেই, হ্যাড তো আই এর সঙ্গে হ্যাড, ইউ এর সঙ্গে হ্যাড, ই এর সঙ্গে হ্যাড, সবার সঙ্গে হ্যাড। তাহলে এইভাবে হচ্ছে এই যে যখন আমাকে কাজটা করতে হলো, কাজটা করতে হয় বা কাজটা করতে হবে যখন আমরা বলি, তখন অ্যাম টু, ইজ টু, আর টু এটার প্রয়োগ করি, সেখানেই হ্যাভ টু, হ্যাজ টুও বলা যায়, বা আমাকে কাজটা শেষ করতে হবে। আর যখন কাজটা আমাকে শেষ করতে হলো বা শেষ করতে হয়েছিল, তখন হবে ওয়াজ টু, ওয়ার টু, এবং হ্যাড টুও সেখানে ব্যবহার করা যায়। হলো এবার দেখবো ইয়ের টু। এবার অতীতকালে ইয়ের টুর ব্যবহারটা কীরকম হয়, ওয়াজ ওয়ারের সঙ্গে ইয়ের টুর প্রয়োগ, এবং সেখানে কীভাবে হ্যাড ইয়ের টু লেখা হয়। ওয়াজ ওয়ারের সঙ্গে যে ইয়ের টু, তার আমি উদাহরণ লিখে রেখেছি এখানে। হ্যাঁ, যদি বলি আমাকে গতকাল মিটিংয়ে যোগদান করতে হয়েছিল, না এটা ভুল বললাম, করতে বাকি ছিল। ইয়ের টু আমরা লিখি যখন আমাদের যখন আমাদের কোনো কাজ করতে বাকি ছিল, কোনো কাজ করতে বাকি ছিল, আমি একটু ভুল বলছিলাম, ওই ওয়াজ টু একটু ভুলে যাচ্ছিলাম। তো করতে বাকি ছিল যখন আমরা বলি, তো তখন আমরা কী করি, মানে ওয়াজ ওয়ারের সাথে ইয়ের টু কথাটা ব্যবহার করি। যেমন ধরো আমার প্রজেক্টটা শেষ করতে বাকি ছিল, তাহলে কী হবে, আই ওয়াজ ইয়েট টু ফিনিশ দ্য প্রজেক্ট, আই ওয়াজ ইয়েট টু ফিনিশ দ্য প্রজেক্ট, আমার প্রজেক্টটা শেষ করতে বাকি ছিল। বা যদি বলি ধরো যদি বলি তাদের রেজাল্টটা ঘোষণা করতে বাকি ছিল, তাদের ফলাফল ঘোষণা করতে বাকি ছিল, তাহলে কী হবে, তাদের ফলাফল ঘোষণা করতে বাকি ছিল, তাহলে কী হবে, তাদের
ডে এর সঙ্গে তো আর ওয়াজ হয় না, তাহলে কী লিখলাম? দে ওয়ার। এবার ইয়েট টু, দে ওয়ার ইয়েট টু অ্যানাউন্স দ্য রেজাল্ট। হলো দে ওয়ার ইয়েট টু অ্যানাউন্স দ্য রেজাল্ট। তার মানে ওই যে দেখো সব জায়গাতেই কিন্তু টু এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বলেছি V1। দেখো টু এর পর সব জায়গায় ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম V1, এটাকে বলে ইনফাইনাইট ভার্ব। সেই আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কি ইনফাইনাইট ভার্বের যে প্রয়োগটা কীভাবে হয় বাক্যের মধ্যে, দেখে নেবে সবাই একবার। তাহলে আই ওয়াজ ইয়েট টু ফিনিশ দ্য প্রজেক্ট, তার মানে আমার প্রজেক্টটা শেষ করতে বাকি ছিল, দে ওয়ার ইয়েট টু অ্যানাউন্স দ্য রেজাল্ট, তাদের রেজাল্ট ঘোষণা করতে বাকি ছিল, তখনও বাকি ছিল। এই ধরনের কথাগুলো যখন হয় তখন আমরা ওয়াজ অথবা ওয়ার মানে অতীতকালে কোনো কাজ করতে বাকি ছিল, বর্তমানকালে কোনো কাজ করতে বাকি আছে, সেখানে কি হয়? অ্যাম, ইজ, আর, তারপর ইয়েট টু, অথবা হ্যাভ হ্যাজের পরে ইয়েট টু, বা আমাদের নিকট ভবিষ্যৎ যেটা বলি যে আমার কাজ করতে বাকি আছে, এখনও কাজ করতে বাকি আছে, তখন আমরা অ্যাম, ইজ, আর, তারপর ইয়েট টু লিখি, অথবা হ্যাভ হ্যাজের পর ইয়েট টু লিখে দিই। তাহলে মানে বলি আর কি, লিখি বা বলি, তো সেটা আমরা বোঝাই যে কাজ করতে বাকি আছে, বা কাজ করতে মানে এখন বাকি আছে, বা হয়তো আগামী নিকট ভবিষ্যতে কাজটা করতে বাকি আছে এখন। কিন্তু সেই কথাটাই যখন আমরা বলি যে অতীতকালে কাজটা করতে বাকি ছিল, আমার কাজটা করতে বাকি ছিল, আমরা অনেক সময় বলি কথাগুলো যে আমার তখনও হোমওয়ার্ক শেষ করতে বাকি ছিল, তাহলে কী হবে? আই ওয়াজ ইয়েট টু ফিনিশ দ্য প্রজেক্ট বা হোমওয়ার্ক, ঠিক আছে, টিল দেন, তখনও পর্যন্ত। দে ওয়ার ইয়েট টু অ্যানাউন্স দ্য রেজাল্ট, ঠিক আছে, তার রেজাল্ট তাদের ঘোষণা করতে বাকি ছিল। এবার এই দু জায়গাতেই যে ওয়াজ ইয়েট টু, ওয়ার ইয়েট টু, এই সব জায়গাতেই কিন্তু আমরা হ্যাড টুও বলতে পারি। স্পোকেন ইংলিশ যখন কথা বলি তখন আমাদের কিন্তু অত কিছু মেনটেন করতে হয় না, আমরা হ্যাড টুও বলে দিতে পারি। আচ্ছা খুব ভুল হয়ে যাচ্ছে তো, হ্যাড ইয়েট টু, যেখানে আমরা ওয়াজ ইয়েট টু, ওয়ার ইয়েট টু ব্যবহার করি, সেখানেই আমরা স্পোকেন ইংলিশের প্রয়োজনীয়তার ক্ষেত্রে হ্যাড ইয়েট টুও ব্যবহার করে দিতে পারি। কোনো ভুল নেই, ওটা কোনো ভুল নয়, কোনো ওখানে কিন্তু বাধ্যবাধকতার ব্যাপার নেই, ঠিক আছে, আমরা বলতেই পারি। তো এই ছিল ব্যাপার। আমার কাছে জানতে চেয়েছিল কেউ একজন মেসেজ করে অ্যাম, ইজ, আর ইয়েটের কী প্রয়োগ। তো ইয়েট টুটা শুধু তো ইয়েট ব্যবহার করা হয় না, ইয়েটের পর টু ব্যবহার করা হয়। তো ইয়েট টুটা জানতে গেলে আমাদেরকে আগে টু এর ব্যবহারটা জানতে হয়, মানে আমরা যে অক্সিলারি ভার্ব আমাদের বা বি ভার্ব অ্যাম, ইজ, আর, তার পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, এবং হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ এবং তার পাস্ট ফর্ম হ্যাড, এগুলোর সাথে আমরা কীভাবে টু ব্যবহার করি, এটা না জানলে ইয়েট টুর ব্যবহারটা জানা যাবে না। সেজন্য আমি দুটোই একসাথে বুঝিয়ে দিলাম, আশা করি বোঝাতে পারলাম একটা ভিডিওর দ্বারা। আচ্ছা, এরপর থেকে মানে প্রতিদিন ওই যে আবার একটা কথা বলি, যার যেমন রিকুইজেশন করা আছে, যে যেমন অনুরোধ পাঠিয়ে রেখেছে, তার মধ্যে থেকে যেগুলো আমার জানা সেগুলো আমি আগে একবার সব বলে নেবো, সব বুঝিয়ে নেবো, তারপর যেগুলো আমারও জানা আছে সেগুলো জেনে বুঝে, ঠিক আছে, নিজে একটু পড়াশোনা করে তারপর ভিডিও করে দেবো। ওকে, আশা করি আজকের ভিডিওটা সবাইকে বোঝাতে পারলাম। ওকে, তাহলে আজকের মতো গুড বাই।